যারা ইউকে তে অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং স্পেশালি যারা অ্যাসাইলাম ক্লেমে তার মূল যে প্রবলেমের কথা বলেছেন, যে কারণে উনি দেশে যেতে পারবেন না, সেটা হচ্ছে যে উনি বাংলাদেশে বিএনপি বা ছাত্র দল করতেন অথবা যুব দল করতেন এবং অথবা আরেকটা গ্রুপ হচ্ছে যে জামাত ইসলামী করতেন অথবা ছাত্র শিবির করতেন এবং সেটার কারণে সেই সমস্ত পদে থাকার কারণে রাজনৈতিক তার যে অবস্থান ছিল সেটার জন্য গত যে টার্মে যে গতকালের আগ পর্যন্ত যে সরকার ছিল সেখান থেকে তারা খুব নিগৃহীত হয়েছেন, তাদের নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, তার নামে 4-5টা মামলা, 3টা মামলা এরকম আছে, এফআইআর আছে, এই সমস্ত কিছু তাদের ব্যাকগ্রাউন্ডে তারা বলেছেন এবং এটা তারা ক্লেমটা তার এরকম। এই ক্লেমের অনেকের বিভিন্ন স্টেজে ক্লেম গুলো আছে, এক একজনের এক এক স্টেজে আছে, তো ক্লেম গুলোর এখন তাদের কি হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। বিরতির পরে আবার ফিরে এলাম লিগ্যাল অ্যাডভাইস বাই এম সেলিম হোসেন। আমি সরাসরি মোহাম্মদ সেলিম। এ পর্যায়ে আমি কিছু ডিসকাশন করব যে যারা ইউকে তে অ্যাসাইলাম ক্লেম করেছেন এবং স্পেশালি যারা অ্যাসাইলাম ক্লেমে তার মূল যে প্রবলেমের কথা বলেছেন, যে কারণে উনি দেশে যেতে পারবেন না, সেটা হচ্ছে যে উনি বাংলাদেশে বিএনপি বা ছাত্র দল করতেন অথবা যুব দল করতেন এবং অথবা আরেকটা গ্রুপ হচ্ছে যে জামাত ইসলামী করতেন অথবা ছাত্র শিবির করতেন এবং সেটার কারণে সেই সমস্ত পদে থাকার কারণে রাজনৈতিক তার যে অবস্থান ছিল সেটার জন্য গত যে টার্মে যে গতকালের আগ পর্যন্ত যে সরকার ছিল সেখান থেকে তারা খুব নিগৃহীত হয়েছেন, তাদের নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, তার নামে 4-5টা মামলা, 3টা মামলা এরকম আছে, এফআইআর আছে, এই সমস্ত কিছু তাদের ব্যাকগ্রাউন্ডে তারা বলেছেন এবং এটা তারা ক্লেমটা তার এরকম। এই ক্লেমের অনেকের বিভিন্ন স্টেজে ক্লেম গুলো আছে, এক একজনের এক এক স্টেজে আছে, তো ক্লেম গুলোর এখন তাদের কি হতে পারে। কারণ এখন তো সে যেটা বলে আসছিল যে দেশে তারা বিরোধী রাজনীতি করার কারণে তার উপর অত্যাচার হয়েছে, তাকে মেরেছে বা তাকে মামলা দিয়েছে, কয়েকটা মামলা দিয়েছে, বাসায় তাকে খুঁজতে যায়, তাকে বিভিন্ন জায়গায় হামলা করেছে, সে পালিয়ে চলে এসছে এই দেশে জীবন বাঁচানোর জন্য, অ্যাসাইলাম চাচ্ছে। এখন তো সেই দল আর ক্ষমতায় নাই, যেই দলের বিরুদ্ধে তার অভিযোগ, যেই সরকারের বিরুদ্ধে অভিযোগ যে সেই সরকার, আমি ওখানে ন্যায় বিচারও পাচ্ছি না, ফেয়ার ট্রায়াল আমি পাই না, আমি পুলিশের কাছে গিয়ে মামলা করতে পারি না, পুলিশই তাদের পক্ষে, মানে এস্টেট আমাকে প্রোটেকশন দিচ্ছে না। সো আমি দেশের অন্য জায়গায় গিয়েও থাকতে পারি না, ইন্টারনাল রিলোকেশন যেটাকে বলে, যে আমি সিলেটের মানুষ কিন্তু আমি ঢাকা গেলে তো নিজের যান বাঁচিয়ে থাকতে পারবো, ওখানে আমার পরিস্থিতি সেরকমও না, কারণ আমি আমার সাথে যার শত্রুতা বা যে আমাকে পিছনে লেগেছে তার হোল্ড সারা দেশেই আছে, তার হোল্ড সারা দেশে বা তার পার্টির লোকজন আছে। সো আমার পক্ষে এটা ইন্টারনাল রিলোকেশনও সম্ভব হয় নাই, এই নানান কিছু কারণে। এই যদি কারো ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে তো অ্যাসাইলাম কেসের মধ্যে আমি বলবো যে অ্যাসাইলাম কেস এমন এক ধরনের একটা ম্যাটার, এটা এটা আপনার যে ইন্টারভিউ গুলো, ডকুমেন্টারি এভিডেন্স তো আছেই, সাথে সাথে ইন্টারভিউ সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। অ্যাসাইলাম কেসের মধ্যে ইন্টারভিউ দেখবেন যে রিফিউজাল লেটার যদি কারো দেখেন সেটাতে দেখবেন যে তারা ইন্টারভিউয়ের বিভিন্ন কোয়েশ্চেন এবং আনসার গুলোকে রেফার করছে, যে এত নাম্বার কোয়েশ্চেনে আপনি এই আনসারটা দিয়েছেন, এই আনসার আপনার ওই আরেকটা আনসারের সাথে কন্ট্রাডিক্ট করে, এত নাম্বার কোয়েশ্চেনের আনসারে আপনি এটা বলেছেন, অথবা আপনার এই এভিডেন্সের সাথে কন্ট্রাডিক্ট করে, কিংবা আপনার মানে সব ইন্টারভিউকে তারা রেফার করছে বেশিরভাগ ক্ষেত্রে, ডকুমেন্টকেও করছে। ডকুমেন্ট আবার ওই যে তানভীর আহমেদ কেস ল দিয়ে অনেক সময় ডকুমেন্ট গুলোকে ঠিক মতো কনসিডারেশনে নিচ্ছে না, কারণ ডকুমেন্টস আপনি দেশ থেকে অনুবাদ করিয়ে এনেছেন অথবা স্ক্যান কপি পাঠিয়েছেন, তো এটা তারা কনসিডারেশনে নিচ্ছে না, বিকজ ওখানে একটা কেস ল আছে যে আপনি এরকম ডকুমেন্টস দিলে তারা এগুলো অ্যাকসেপ্ট নাও করতে পারে, ভেরিফাই নাও করতে পারবে, এই জন্য তারা এটা অ্যাকসেপ্টই করবে না, সেইটা একটা আছে। কিন্তু ইন্টারভিউয়ের কথা খুব বারবার বলা হচ্ছে এখানে। ইন্টারভিউ যে ট্রান্সক্রিপ্ট, একটা তো হচ্ছে যে শুরুতে যখন অ্যাসাইলাম ক্লেম আপনি লজ করেন সেটাকে আমরা বলি স্ক্রিনিং ইন্টারভিউ, সেই ইন্টারভিউকে, আর পরবর্তীতে মেইন ইন্টারভিউ বা অ্যাসাইলাম ইন্টারভিউ বলে অথবা সাবস্টেন্টিভ ইন্টারভিউ বলা হয়। এই ইন্টারভিউতে আপনি বিস্তারিতভাবে অনেক প্রশ্ন যে করে সেটার উত্তর যে দেন, এইগুলা তারা দুটাকেই তারা অনেক সময় রেফার করে। তো পরেরটা যেটা বড় ইন্টারভিউ বা মেইন ইন্টারভিউ, এটাকেই সচরাচর উল্লেখযোগ্য পরিমাণে রেফার করা হয়ে থাকে। তো এইখানে আপনি তো এক ধরনের কথা শুরুতে বলে ফেলেছেন যে আপনি এই দল করতেন, এই দল, অন্য পার্টি আপনার এগেইনস্টে সবসময়, এরা আপনাকে পার্টিকুলারলি এই নেতারা আপনাকে প্রবলেম করতো। এখন ইন্টারভিউ জিনিসটা যখনই আসে তখন ক্রেডিবিলিটি নামক একটা কথা এখানে খুবই ইম্পর্টেন্ট। ক্রেডিবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা। আপনি যা কথা বলছেন, আপনি যে ইন্টারভিউয়ে আনসার দিচ্ছেন, এটা কতটুকু বিশ্বাসযোগ্য। এই আমি যদি একেকবার একেক কথা বলি,
একবার বলি যে আমি এই করি, ওই করি, আবার কতক্ষণ পরে আরেকটা বলি, তাহলে কি হবে? আমার কথা কয়জন মানুষ বিশ্বাস করবে? বলবে যে তার তো কথার কোনো ঠিক নাই। সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। কিংবা এম একেক সময় একেক কথা বলে মানুষের সাথে ধোঁকাবাজি করে। এরকম যদি কেউ হয়, তাহলে সে ঠিক তেমনিভাবে ক্রেডিবিলিটি ইস্যু মানে আমি একবার যেটা আমি বলে ফেলেছি, সেটা থেকে আমি পুরোপুরি আমি সরে যেতে পারব না। বা সেটা থেকে একেবারে রিভার্সে কিছু বলতে পারব না। সম্পূর্ণ উল্টা কিছু বলতে পারব না। কেউ বলতে পারবে যে আগে আমি বিএনপি করতাম, ওটার এখন আমি কিন্তু বিএনপি ছেড়ে না, আমি এখন আওয়ামী লীগ করি। এবং এইজন্য আওয়ামী লীগ এখন ক্ষমতায় নাই। আমি আওয়ামী লীগ করি, আমাকে তোমরা রাজনৈতিক আশ্রয় দাও। না, এটা তো ক্রেডিবিলিটির ধারে কাছেও হলো না। টুকটাক ডিসক্রিপেন্সিকেই তারা ক্রেডিবিলিটির ইস্যুতে ফেলে দেয়। যে আপনার এটা বিশ্বাসযোগ্য না, ক্রেডিবিলিটি ইস্যু। তো এখানে আমূল পরিবর্তন করার তেমন কোনো কিছু নাই। তেমন কোনো সুযোগ নাই। ওটাকে আপনাকে ডিল করতে হবে। ওটাকে দেখা যাচ্ছে আমি যদি একটু ডিটেইলে আলাপ করি মানে ভাগ করে। দেখেন কেউ আছে কেউ আছে যে স্ক্রিনিং ইন্টারভিউ দিয়েছেন কিন্তু এখনো মূল ইন্টারভিউটা দেন নাই। এই অবস্থানে আছেন। স্ক্রিনিং এ আপনি জেনারেলি কিছু আনসার দিয়েছেন যে আপনি এই দল করতেন, এই পজিশনে ছিলেন। এখন আমার কাছে কিন্তু এরকম কেসও আছে। কিছুদিন আগেও ছিল, এখনো আছে। যে এই ব্যক্তি আওয়ামী লীগ করতেন। গত কয়েক বছর আগেই তার কেস করা হয়েছে। পরে ফার্দার সাবমিশনও করা হয়েছে। এখন আপিলে আছে। আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের আবার তাদের ওখানে ২ টা গ্রুপ। এক গ্রুপ আরেক গ্রুপকে বহিষ্কার করে দিয়েছে। আমার যে ক্লায়েন্ট উনি আওয়ামী লীগের বহিষ্কৃত একজন নেতা। লোকাল নেতা, বহিষ্কৃত নেতা। এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার বড় সমস্যা। কারণ তার দলের সে যেহেতু বহিষ্কৃত, যা আদার গ্রুপ যে উনি আওয়ামী লীগ করা সত্ত্বেও আদার গ্রুপ তাকে প্রবলেম করছে। তো আওয়ামী লীগ করেই যে সে অ্যাসাইলাম ক্লেম করতে পারে নাই আওয়ামী লীগ আমলে, তা না। সত্যিই সে আরেকটা গ্রুপ করত, সত্যিই সে নিগৃহীত, সত্যিই সে আসলে আরেকটা গ্রুপের নেতা থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। এরকম পত্রপত্রিকাও এসেছিল যে তাকে বহিষ্কার করা হয়েছে এই কারণে। তো এরকম একটা গ্রুপ আছে যারা বিএনপি করা সত্ত্বেও যদি বিএনপিতেই তার আর জায়গা না থাকে এবং সে না আওয়ামী লীগের, না বিএনপির, না ঘাড়কা না ঘাটকা, এরকম পজিশন, এরকম হাতে গোনা কিছু আছে। এটা এক ধরনের কেস। আরেকটা হচ্ছে উনি বিএনপির একটা নেতা ছিলেন, ছিলেন। কিন্তু এখানে হোম অফিসের একটা জিনিস হচ্ছে মেইন, আমাদের যেটা বলে কান্ট্রি গাইডেন্স। ঠিক আছে? কান্ট্রি গাইডেন্স হোম অফিসের একটা আছে, সেই সাথে বিভিন্ন অন্যান্য অর্গানাইজেশনের আছে সাচ এস ধরেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এটাকে কনসিডারেশনে নেওয়া হয় হেভিলি। আমরা আপিল স্টেজে এটাকে বেশি আমরা খুব বেশি ফোকাসড করি। তারপরে ইউএস এর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট, ওটাকে কনসিডার করা হয়। আর হোম অফিসের আমাদের এখানের যে কান্ট্রি গাইডেন্স আছে সেটা তারা কয়েক বছর পর চেঞ্জ করে, পাবলিশ করে। তা আমাদের এটা এখন আগামীতে খুব তাড়াতাড়ি কান্ট্রি গাইডেন্স পাবলিশ হবে। কান্ট্রি গাইডেন্স দেখতে হবে যে তারা ওখানে কিভাবে এখন কি করছে, সেইটা অনুযায়ী এই কেসগুলোকে ডিল করতে হবে। সেইটা অনুযায়ী যে এই কেসের কিছু আর করণীয় আছে কিনা, কিছু সুযোগ আছে কিনা, সেটা তখন দেখতে হবে যে ওখানে যারা আগে বিএনপি করতো তাদের কি পজিশন এখন। বিএনপির আপনি লক্ষ্য করে দেখবেন, আজকেও আমরা মিডিয়াতে দেখছিলাম বিএনপির অনেক নেতাকর্মী যারা জেলে ছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাদেরকে আহ লাইক মুক্তির মতো, নিঃশর্ত মুক্তির মতো দিয়ে দেওয়া হয়েছে। তো আপনার নামে যে কেস আছে এইটা এখন দেখতে হবে যে আপনার নামে কেসটা কি দিয়েছে। আপনার নামে যদি কোনো একটা মার্ডার কেস থাকে, যে আপনাকে বলা হচ্ছে আপনি মেরে ফেলছেন, তাহলে এটা তো ছাড়ার কথা না। এটা তো ট্রায়াল হবে। এখানে তো পুলিশ ধরে নেন, পুলিশ হচ্ছে যে কি কোনো মানে কিভাবে এটাকে ইনভেস্টিগেশন করে অলরেডি এফআইআর দিয়ে দিয়েছে কিনা, কি হয় না হয়, এফআইআর এর মধ্যে আপনার ব্যাপারে কি বলা আছে, এটার বেসিসে কোনো জাজমেন্ট আসছে কিনা বা আসতে পারে, এই ধরনের ব্যাপারগুলো সবগুলো ইন্ডিভিজুয়ালি। প্রত্যেকের কেস আলাদা, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আলাদা, প্রত্যেকে ইন্টারভিউ এর মধ্যে একেকজন একেকভাবে কথা বলেছেন নিশ্চয়ই। একেকজনের একেক মানে টোটালিটিটা দেখলে দেখা যাবে যে বিভিন্ন জনের একটা বিভিন্ন রকম ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা হ্যান্ডেল করতে হবে। এটা আমি ওভারঅল বলতে পারবো না যে সবার জন্য একই হয়ে যাবে। এটা প্রত্যেকেরটা আলাদা করে আপনারা বলবো যে আপনারা লয়ারের সাথে বসবেন এখন এবং আপনার ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট এগেইন দেখতে হবে। ইন্টারভিউ ট্রান্সক্রিপ্টের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাসেস করতে হবে। তারপর অচিরেই কান্ট্রি গাইডেন্স পাবলিশ হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় তো আর নাই, তাই বলে বিএনপিও তো এখনো ক্ষমতায় আসে নাই, বা জামায়াতও তো কোনো ক্ষমতায় আসে নাই, কিংবা আর কেউ তো এখনো ক্ষমতায় আসে নাই। তো অন্তর্বর্তীকালীন সরকার,
এখন অন্তর্বর্তীকালীন সরকার কি ৩ মাস থাকে না ২ বছর থাকে না কতদিন থাকে আমরা তো জানি না। এটা তো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আমি বলবো যে কিছুদিন আপনারা ওয়েট এন্ড সি করবেন। আপনারা ওয়েট করেন। কারো কোনো ইমিডিয়েট ইন্টারভিউ থাকলে সেগুলো যদি সম্ভব হয় অ্যাডজন নেওয়ার বা কোনো পিছানোর সুযোগ থাকলে করবেন। যাদের কেস আপিলে আছে সেগুলো আমি আপনাদেরকে আরেকটা আনঅফিসিয়াল কথা বলে দেই। গতকালকে আমার অফিস থেকে অ্যাসাইলেমের একটা ছিল ফুল হিয়ারিং, যে হিয়ারিং ছিল অ্যাকচুয়ালি। আরেকটা ছিল আমার ব্যারিস্টার ইনস্ট্রাক্টেড করা ছিল। আরেকটা ছিল সিএমআর ছিল, কেস ম্যানেজমেন্ট হিয়ারিং, কেস ম্যানেজমেন্ট রিভিউ হিয়ারিং, সিএমআর। তো কেস ম্যানেজমেন্ট হিয়ারিং এ আমার অফিস থেকে আমার ট্রেনি সলিসিটার একজন গিয়েছেন, আর মূল হিয়ারিং এর জন্য গিয়েছেন একজন ব্যারিস্টার, সরি প্রপার আমার একজন কাউন্সিল গিয়েছেন, পাঠানো হয়েছে। খুব নামকরা একজন কাউন্সিল গিয়েছেন, ক্লায়েন্ট তো অবশ্যই গিয়েছেন, হিয়ারিং এর জন্য তারা গিয়েছেন। বাট বাই দিস টাইম বাংলাদেশে সরকারের পরিবর্তন হয়ে গেছে। 10টার পরে হিয়ারিং যখন হয় জাজের কাছে এই নিউজ আছে, তখন জাজের কাছে, এবং ব্যারিস্টার যে এটা তার প্রফেশনাল ডিউটি যে কোর্টকে জানানো যে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়ে গিয়েছে, ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গিয়েছে আমাদের কেসে। তখন জাজ যেটা করেছে, যেটা ফুল হিয়ারিং ছিল, মানে সাবস্টেন্টিভ হিয়ারিং বা মেইন হিয়ারিং ছিল, সেটা জাজ জাজ তার রুমে গিয়েছেন আবার ব্যাক করে, গিয়ে উনি কন্ট্যাক্ট করেছেন। জাজ এসে যেটা বলেছেন যে আপার ট্রাইব্যুনালের কাছে কন্ট্যাক্ট করেছেন, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত এটা জানানো হচ্ছে। প্রেসিডেন্টের কাছ থেকে ততক্ষণে তাদের কাছে মানে তাদেরকে ডাইরেকশন দেওয়া হচ্ছে এই কেসগুলো সব অ্যাডজন করে দেওয়ার জন্য, যেগুলো ডাইরেক্টলি পিওরলি বিএনপি জামাত সংক্রান্ত অ্যাসাইলেম এবং পলিটিক্যাল কেস, পিওরলি অনলি পলিটিক্যাল কেস, এইগুলো অ্যাডজন করা একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে আমি যতটুকু আনঅফিসিয়াল অফিসিয়াল খবর পেয়েছি। এমনকি আমার ফ্রেন্ড, মানে একসময় আমার কাউন্সিল ছিল, এখন জাজও আছে ফার্স্ট ট্রাইব্যুনালে আমার সাথে, আমার অত্যন্ত ক্লোজ ব্যারিস্টার জাজ আছেন। তো আমি আনঅফিসিয়ালি খবর নেওয়ার চেষ্টা করেছি, এবং এটা হচ্ছে যে তাদেরকে অ্যাডজন করে দেওয়া হয়েছে। আবার সিএমআর হিয়ারিং এরটাই দেখুন কি হয়েছে। সিএমআর যেটা হিয়ারিং ছিল, কেস ম্যানেজমেন্ট রিভিউ, এটা মূল হিয়ারিং না। এটার মধ্যে ফ্রাইডে ইভিনিং এ যেহেতু আমি আমার অফিস থেকে ওই ট্রেনি সলিসিটার যে আমার তাকে আমি আমার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, ক্লায়েন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আমার অ্যাডভাইস দিয়ে দিয়েছিলাম, গাইডেন্স দিয়ে দিয়েছিলাম যে আমরা কি কি চাই, কিভাবে। আমরা 6 উইকস টাইম চেয়েছিলাম বান্ডেল সাবমিট করার জন্য আর স্কার্টন আর্গুমেন্ট সাবমিট করার জন্য। সেখানে আমরা প্রেয়ার করেছি 6 উইকস, কিন্তু ওই সময় জাজ বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি সকাল 10টার ভিতরে, কারণ সকালে যখন হিয়ারিং এ যায় তখন আর আমার সাথে আর কথা হতে পারে নাই, সে হিয়ারিংটা করে ফেলেছে। হিয়ারিং এ আমরা চেয়েছি 6 উইকস, জাজ দিয়েছে 8 উইকস। জাজ কেন 8 উইকস দিয়েছে? যে এই যে বিশাল এক চেঞ্জ, দে ওয়ান্ট টু সি দ্যাট এইগুলাকে কিভাবে তারা হ্যান্ডেল করবে। তা আমি বলবো যে সকলে একটুখানি ধৈর্য ধরার জন্য, এটা আপনাদের অপেক্ষা করতে হবে কিছুটা, কিভাবে এই কেসগুলাকে কিভাবে হ্যান্ডেল করা যায় অচিরেই আমরা আমাদের আস্তে আস্তে করে আপনারা নিজেরাই বুঝবেন। তবে এখানে ওয়েট এন্ড সি ছাড়া আমি আর বড় কিছু বলছি না। এখন নতুন করে কোনো ইন্টারভিউ যদি ইদানিং কালে থাকে এগুলোকে আপনারা পেছানোর চেষ্টা করুন। হিয়ারিং যদি থাকে এগুলোকে অ্যাডজন করার চেষ্টা করুন পরিবর্তিত পরিস্থিতিতে। হিয়ারিং থাকলে কোর্ট থেকেই অ্যাডজন হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট। তারপরেও যদি সম্ভব হয় কোনোভাবে অ্যাডজন করার চেষ্টা করুন, টাইম নিন, এটা হবে গিয়ে প্রধান কাজ। তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল কেস বাই কেস আপনার ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট দেখে আপনার সলিসিটরের সাথে বসুন, যে পরিবর্তিত পরিস্থিতিতে কি হতে পারে, আপনার মামলাটা এক্স্যাক্টলি কি নিয়ে, পলিটিক্যালের ভিতরে আবার কি আছে, মামলার এলিমেন্ট কি, সেটাই আপনি কিভাবে অ্যাফেক্টেড, এগুলো আপনি অ্যাসেস করার ইয়ে করেন। কিন্তু আপনি একেবারে সম্পূর্ণ বিপরীত কিছু আর বলতে পারবেন না, ক্রেডিবিলিটি ইস্যুর কারণে কিন্তু রিফিউজ হবে। ঠিক আছে? আর শেষ একটা কথা, আরেকটা গ্রুপ আছে যাদের অলরেডি অ্যাসাইলাম ক্লেম গ্রান্ট হয়ে গিয়েছে, বিএনপি এবং জামাতের অ্যাক্টিভিস্ট ছিলেন, এই বেসিসে তারা অ্যাসাইলাম পেয়ে গিয়েছেন। তাদের কি হবে? আমার মতে এই মুহূর্তে তাদের কিছু হবে বলে আমার বিশ্বাস হবে না কিছু। তাদের তেমন কোনো কিছু হবে না। এটা 5 বছর পরে যখন সেটেলমেন্ট এপ্লাই করবে, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা অ্যাসাইলাম গ্রান্ট করা হয়, এটা যেকোনো সময় আবার রিভিউ হতে পারে যদি কোনো চেঞ্জ আসে।
যেহেতু এটা একটা বিশাল চেঞ্জ আমাদের দেশে, তো এটা রিভিউ হতে পারে, যে কোনো সময় হতে পারে, কিন্তু হাইলি লাইকলি হবে না। আমার কোনো এফেক্ট আপনাদের হবে বলে আমার মনে হয় না। আমি অনেক কেস, আমি 96 থেকে এখানে আছি, প্র্যাকটিস করি, সেই সময় থেকে কম বেশি জড়িত বিভিন্ন লিগাল কাজের সাথে। পরবর্তীতে আমি 2007 সাল থেকে আমি একজন ইমিগ্রেশন প্র্যাকটিশনার। তো আমি দেখেছি যারা এরশাদের পার্টি করত, তাদের যে পরবর্তীতে অ্যাসাইলাম গ্রান্ট হয়েছিল, পরবর্তীতে তাদের দেখা গেছে যে একটা স্টেজে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি কোলিশন গভর্নমেন্ট করেছে, তখনও কিন্তু জাতীয় পার্টির ওদের তেমন সমস্যা হয় নাই, তাদেরকে সেটেলমেন্ট দেওয়া হয়েছে, প্রবলেম হয় নাই। তো এরপরে বিএনপির পরে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছিল, বিএনপির যারা ছিল 91 থেকে 96 পর্যন্ত, তাদেরকেও পরবর্তীতে আবারও বিএনপি ক্ষমতায় এসছে, কিন্তু তাদেরও আমার যতটুকু মনে পড়ে তাদেরও প্রবলেম হয় নাই। তাদেরকে সেটেলমেন্টের সময় যদিও তার দল ক্ষমতা, কিন্তু তাকে সেটেলমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। যদিও সাবজেক্ট টু রিভিউয়ে আমি এখনো খুব একটা দেখি নাই যে পার্টি ক্ষমতা ফিরে আসার কারণে তাকে ইয়ে করে দেওয়া হয়েছে, তাকে মানে গ্রান্ট মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে অ্যাসাইলাম। তো চাইলে যখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন হবে তখন এটা রিভিউ হতে পারে। এটা রিভিউ তখনকারটা তখন ওর পরিস্থিতি কি হয় সেটার উপর নির্ভর করে, সেটা তখন ওটা অ্যাড্রেস করতে হবে, ডিল করতে হবে। তবে আমার ব্যক্তিগত ধারণা, এটা রিভিউয়ের অপশন তো ওখানে আছে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এটা তেমন কিছু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই বলে আমি গ্যারান্টি দিচ্ছি না যে হবেই না। অতীতে হয় নাই বলে ভবিষ্যতে হবে না এই কথা তো আমি বলতে পারবো না, মানে প্রভিশন তো আছে ওইখানে। ঠিক আছে, তো সেটেলমেন্টের সময় আপনারা নর্মালি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন। আই হোপ ইট শুড বি ওকে, বাট পরিবর্তিত পরিস্থিতিতে একটু চোখ কান খোলা রাখবেন, লয়ারদের সাথে তখন কথা বলবেন, সেটাই হচ্ছে আমার অ্যাডভাইস। আশা করি এই নিয়ে আমার আলোচনা একটা পূর্ণ হলো। ভবিষ্যতে ধাপে ধাপে আবার নতুন আমরা যখন কিছু পাবো আমরা বলবো আপনাদেরকে, আশা করি। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.